হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, সুব্রত দাস। সুব্রত দাস এসছেন লালগোলা ব্লকের শাহাবাদ গ্রাম থেকে। সুব্রতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। সুব্রতবাবুর আপনার বয়স কত হলো এখন? আমার বয়স 42 বছর। 42 বছর। কে কে আছে সংসারে? সংসার আছে তো নাকি? হ্যাঁ, আমার 2 মেয়ে, হ্যাঁ, আমার স্ত্রী এবং আমার মা। হ্যাঁ, 5 জন। তার মানে 5 জনের সংসার। এই সংসার কি আপনার কিসের ওপরে? আমার এই বিভিন্ন রকম যে বাগান আছে, আমার আম লিচু, এই সব বাগানের উপরেই আমার সংসারটা মেনলি চলে। তাছাড়া চাষবাস হয়, কিন্তু মেন যে আমার রোজগার আর কি বলতে পারেন, মানে সংসার চালাতে গিয়ে যে মেন খরচটা আসে সেটা আমার বাগানের উপরে নির্ভরশীল। আচ্ছা, এমনি চাষের জমি আছে? হ্যাঁ, চাষের জমিও আছে। সেটা কতটা? সেটা মোটামুটি ওই বিঘা 7-8 হবে হয়তো। 7-8 বিঘে। আর এমনি আম লিচুর বাগান? আম লিচুর বাগান আমার মোটামুটি 25 বিঘা মতো হবে। 25 বিঘে। এটা কি আপনার নিজস্ব একদম? এটা আমার নিজস্ব। এছাড়াও কি লিজে নেন নাকি? লিজেও আমরা কিছু কিছু যাদের বাগান পার্শ্ববর্তী যে বাগানগুলো থাকে সেগুলো আমি কিছু লিজে নিয়ে নিই, তাতে আমারগুলো মেনটেন হয়, সেগুলো থেকেও আমার একটা ভালো রোজগার চলে আসে, আয় হয়। হ্যাঁ, তার মানে এটা একটা ব্যবসা ভিত্তিক মানে বাগানটা করেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো এই বাগানটা আপনার কতদিনের বাগান? আম ব্যবসা, বাগান লিচু ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের বাবাও কিছু বাগান করেছিলেন আগেই, মোটামুটি 40-50 বছর আগে থেকে। আর আমিও নিজে কিছু করেছি আর কি, বছর 10-12 মানে নতুন করে কিছু করেছি। আচ্ছা, তো এই যে 25 বিঘে আম লিচুর বাগান বলছেন, এটা কি এক জায়গাতে আছে না বিভিন্ন জায়গায়? এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায় আছে। বিভিন্ন জায়গায় এক একটা মানে প্লটে যেখানে লিচু আছে সেখানে লিচুই আছে, যেখানে আম আছে সেখানে আমই আছে। আচ্ছা, কারণ লিচুর থেকে তো আমের গাছগুলো তুলনামূলকভাবে অনেক বড় হয়, এক জায়গায় করা আর কি সমস্যা হয়, ওই জন্য আলাদা আলাদা ভাবে আছে। কোনো জায়গায় হয়তো 2 বিঘা আছে, কোনো জায়গায় 5 বিঘা আছে, এইভাবে আমার আছে ছড়িয়ে ছিটিয়ে। তো ওই বাগানগুলোতে ধরুন কি কি জাতের আম আছে? আমার মেনলি পুরনো যেগুলো ছিল, যেগুলো বাবার সময় ছিল, সেগুলো আপনার ধরেন ম্যাক্সিমাম ফজলি, ল্যাংড়া, আশ্বিনে এইসব ছিল। আর নতুনভাবে আমি যেগুলো লাগিয়েছি সেগুলো ধরেন বিভিন্ন রকম উচ্চ ফলনশীল আম এসছে, অম্রপালি, লখনা, বিশ্বনাথ চ্যাটার্জি, এই সমস্ত উচ্চ ফলনশীল যেগুলো ছোট গাছে অনেক ফল দেয়, সেই গাছগুলো আমি লাগিয়েছি আর কি 10-15 বছর 20 বছরের মধ্যে আর কি। তো এই যে গাছগুলো লাগিয়েছেন, ধরুন এই গাছগুলো কি আপনার ধরুন একটা বাগানে আপনি আম্রপালি লাগানে, সেইখানেই কি সব গাছ থাকে না সেখানে শুধু আম্রপালিই থাকে? আম্রপালি যেখানে লাগানো আছে সেখানে আম্রপালি আছে, সবটাই আম্রপালি। আচ্ছা, আর কি কি নতুন করলেন বললেন? আম্রপালি করেছেন আর বিশ্বনাথ চ্যাটার্জি করেছি। বিশ্বনাথ চ্যাটার্জি, এটা আমাদের কি জেলারই আম? আমাদের জেলারই আম। এগুলো বিভিন্ন মানে অত্যাধুনিক প্রযুক্তিতে এগুলো মানে হচ্ছে, এগুলো ফলন বেশি আর মানে ধরাটা উচ্চ ফলনশীল জাত। হ্যাঁ, গাছ ছোট হয় কিন্তু ধরাটা অনেক বেশি হয়। তো কত বছর ধরে ফল দিচ্ছে এই বাগানগুলো? এগুলো মোটামুটি লাগানোর 2-3 বছর পর থেকে ফল দিচ্ছে। মানে আগেগুলো তো দিতই, আমি যেগুলো 15-20 বছরের মধ্যে লাগিয়েছি সেগুলো 2-3 বছর থেকেই ফল দিচ্ছে। মোটামুটি প্রতি বছরই ফল দেয়। আর আম অ্যাকচুয়ালি এক বছর হলে আর এক বছর হয় না, মানে থাকে। এটা একটা সাধারণভাবে আমরা জানি। হ্যাঁ, সেই জন্য কিছু এখন মানে নতুন নতুন ওষুধ বেরিয়েছে আপনার, এগুলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে আপনার সিনজেন্টা কোম্পানির কাল্টার বলে একটা প্রোডাক্ট আছে, ওই ক্যাটাগরির বিভিন্ন কোম্পানিরই এসছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করি। না, পরিচর্যার বিষয়ে আমরা আসবো, একটু পরে আসবো, তার আগে জিজ্ঞাসা করিনি। আর লিচুর কথা বলছিলেন, লিচুর বাগান কতগুলো আছে? বা লিচু মোটামুটি 10 বিঘা মতো। 10 বিঘে। তাও এমনি কাউন্টে আছে কতগুলো গাছ? 100+ হবে। 100+। আর আমের কতগুলো গাছ? আমের মোটামুটি 150।
150? 150 প্লাস। আর 150 আম গাছ আছে। হ্যাঁ, আর আমের জাত কতগুলো আছে? তাও অনেকগুলো হবে, 40-50 রকম তো হয়েই যাবে। 40-50 রকম? 150টা গাছের জন্য 40-50 রকমের জাত রয়েছে আমের। এই যে এত ভ্যারাইটি রয়েছে, এগুলো বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? ধরুন কোনোটা হয়তো 1 কুইন্টাল হলো, এবার যদি বাইরে পাঠাতে হয়, এটা 1 কুইন্টাল, কেউ হয়তো 5 কুইন্টাল, এই জাতটাই হয়তো 2 কুইন্টাল বা 4 কুইন্টাল চাইলো, আপনি তো দিতে পারবেন না, আপনার তো 1 কুইন্টাল। না, অসুবিধা এই কারণে হয় না, আমার মতো আরো কিছু চাষি যাদের আছে তাদের আমগুলো তো সব একসঙ্গে যখন গাড়িতে যায় তখন সব একসঙ্গে চলে যায়। আর এখন সব, আগে তো ঝুড়িতে যেত আমগুলো, এখন আরো সুবিধা হয়ে গেছে, ছোট ছোট ক্যারেট করে দেওয়া হয়েছে, প্লাস্টিক ক্যারেট আছে, ওগুলো 20 কিলো 25 কিলো করে আম এক একটা ক্যারেটে ধরে। আমার মতো আরো যারা চাষি আছে তাদের আমগুলো একসঙ্গে সব একসঙ্গে, চলে যায়। মানে বাইরে থেকে লোক চলে বাইরে আসে, থেকে চলে আসে, আপনার একদম বাগানে চলে আসে বাগান গাড়ি থেকে, নিয়ে? এখন তো বাগান থেকে আম নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কাঁচা আম ওরা গাছ থেকে পেরে নিয়ে চলে যাচ্ছে এখন, কাঁচাই পেরে নিয়ে চলে কাঁচাই যাচ্ছে? চলে যাচ্ছে পেরে নিয়ে। আচ্ছা, আগে যেগুলো আমরা পাকা না হলে বিক্রি করতে পারতাম না, এখন পেরে সেগুলো হয়তো অনেক একটু জাগ সুবিধা হয়ে দিয়ে, গেছে। একটু জাগ দিয়ে রেখে তারপরে। হ্যাঁ, বাগানে এখন রাস্তাঘাটও মানে রাস্তাগুলো মোটামুটি বাগানের কাছাকাছি, গাড়ি চলে আসছে বাগানে, বাগান থেকেই আমরা নিজেরাই পেরে নিয়ে চলে যাচ্ছে, কোনো সময় তো আমাদের লেবার দিয়ে পেরে দিয়ে দিচ্ছি, বাগানেই ওজন করে নিয়ে বাগানে নিয়ে চলে যাচ্ছে, কাঁচা আম নিয়ে চলে যাচ্ছে। কাঁচা আম নিয়ে চলে যাচ্ছে। কেমন দাম দিচ্ছে? ওরা তো পয়সা দিয়েই দেয়, কিন্তু এবছর আমের দামটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু তবু আমাদের ফলনটা অত্যাধিক হচ্ছে, তো এবছর ফলনটা ভালো, বৃষ্টিটাও আমরা ঘন ঘন হয়েছে, ফলনের দিক দিয়ে আমাদের পচিয়ে যাচ্ছে আর কি। কেমন ফলন হয়েছে এবার? অন্য বছরের তুলনায় ফলন এবার খুব বেশি হচ্ছে। বেশি হয়েছে? হ্যাঁ, ওই জন্য বাজারে একটু দামটাও, একটু আমের একটু দামটা কম হ্যাঁ, আমাদের এই এলাকায়। তো যাই হোক, আমটা শেষ হয়ে যাওয়ার পর থেকে আবার সামনে বছর মুকুল আসা অবধি এই যে গ্যাপ, এই সময়টার মধ্যে কি করে আপনারা পরিচর্যাটা করেন আম বাগানের? এখন আমরা মেনলি এই বাগান শেষ হয়ে যাওয়ার পরে বাগানে ভালোভাবে চাষ দিয়ে দেবো, ছোট ছোট হ্যান্ড ট্র্যাক্টর বা ছোট ট্রাক্টরে আমরা ভালো করে চাষ দিয়ে দেবো। চাষ দেওয়ার পরে বিভিন্ন রকম জৈবিক সার আছে, তার সঙ্গে কিছু হয়তো রাসায়নিক সারও পাঞ্চিং করে গাছের গোড়াগুলো ভালো করে খুঁড়ে আমরা ব্যবহার করে দেবো। আর আগস্ট মাসের দিকে যে গাছে আর কি এবছর আম দিয়েছে ভরপুর, সেই গাছগুলো সাধারণত সামনের বছর আম হওয়ার সম্ভাবনা 99% থাকে না। সেই জায়গায় সিনজেন্টার কাল্টার বলে একটা প্রোডাক্ট এসছে, বা সেই ক্যাটাগরির অনেক আরো কোম্পানির এসছে, বিভিন্ন ভালো কোম্পানি যেগুলো বাজারে ভালো ভালো আর কি বিশ্বস্ত কোম্পানির, সেগুলো আমরা আগস্ট মাসে অ্যাপ্লাই করি। আচ্ছা, আগস্ট মাসে অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আর বাগানে সেভাবে কিছু পরিচর্যার প্রয়োজন হয় না। তারপর আবার মুকুল আসার আগে, মুকুল আসার আগের মুহূর্তে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়, যেন পাতার যে নতুন যে ডগগুলো বেরোবে বা যেখান থেকে মুকুল বেরোবে সেগুলোতে যাতে কোনো পোকা বা কীটনাশক কীট পতঙ্গ না লাগে, তার জন্য আমরা কিছু হালকা পেস্টিসাইড, হালকা দামের কিছু পেস্টিসাইড, তার সঙ্গে সালফার মিশিয়ে আমরা স্প্রে করি। তারপর মুকুল ফুল থাকাকালীন কোনো রকম কোনো স্প্রে হয় না, ফুলটা যখন ইয়ে হয়ে যায়, ছোট যখন গুঠি দানা আসে, মসুর দানার মতো যখন গুঠি আসে, তখন ম্যাঙ্গো হপার বলে পোকা আক্রমণ করে, সেই জায়গায় আমরা ইমিডাক্লোরোপিড বা থাইমোটাক্সাম বা লামডা সায়ালোথিন থাইমেটাক্সাম গ্রুপের কিছু ওষুধ, তার সঙ্গে আমরা ম্যাঙ্গোজেব জাতীয় কোনো ফাঙ্গিসাইড বা সাপ এই জাতীয় কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করি। আর বাগানে সাধারণত আমে 4 বার স্প্রে আমরা করি। তারপরে কখন করেন? ওই তো মুকুল আসার আগে একবার করি, আর মুকুলটা ফুল থেকে যখন গুঠি আসে, মসুর দানার মতো যখন গুঠি আসে তখন একবার করি, আর যখন কোল অবস্থায় আম থাকে তখন আমটার মানে সুরি পোকা বলি আমরা গ্রাম্য ভাষায়, ওটা আপনার ছিদ্রকারী পোকা যে পিছন দিকটা ফুটো করে দেয়, সেই জায়গায় আমরা লামডা সাইহ্যালোথিন বা আলফামেথিন এই জাতীয় কিছু স্প্রে করি, তার সঙ্গে মাইক্রোনিউট্রন, জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম বা ট্রাইকন্ট্রোনাল এই জাতীয় কিছু বোরন, তার সঙ্গে তো অনুখাদ্য এক ধরনের, হ্যাঁ, তার সঙ্গে কিছু ফাঙ্গিসাইড যাতে আমে ফাঙ্গাস না লাগে, মানে বর্ষার বৃষ্টি হলে তো আমে একটা স্পট আসে, সেগুলো যাতে না আসে সেগুলো স্প্রে করি। আর 4th টাইম একবার আমটাকে সাইজ এবং কালার ঠিকঠাক আসে সেই জন্য একবার 4th টাইম স্প্রে করি। 4 বার মেনলি আমরা আম গাছে স্প্রে করি, তাছাড়া সারা বছর কোনো স্প্রের প্রয়োজন হয় না। মেনলি গাছের গোড়ায় যাতে কোনো আগাছা না হয়, যাতে কোনো আগাছা হলে বিভিন্ন রকম গবাদি পশু বা আরো কিছু বাগানের মধ্যে ঢুকে আর কি বাগানের ক্ষতি করে আর কি, সেই যাতে মানে আগাছা না হয় তার জন্য আমরা 2 বার হয়তো চাষ দিলাম আর আগাছা নিয়ন্ত্রণের জন্য কিছু ব্যবহার করি। মাঝে মাঝে জল স্প্রে করেন? একটু তো গাছগুলোকে ধুয়ে দিতে হয়, মানে বা অতগুলো গাছ তো আমাদের জল স্প্রে করা সম্ভব হয় না। হ্যাঁ, তবে লিচুর ক্ষেত্রে একটু যত্নটা করি, গাছগুলো ছোট হয়, লিচুর ক্ষেত্রে আমরা হয়তো অফ টাইমেও পোকা আমরা দেখতে পেলে স্প্রে করি। কি জাতের লিচু আছে?
আমরা বোম্বাই আছে, বেদানা আছে, বেদানা, হ্যাঁ আচ্ছা, গুটিও আছে, গুটি মেনলি মানে ছোট, বোম্বাইটাই বেশি আছে। বেশি আছে। হ্যাঁ। আচ্ছা, এই বছর লিচু কেমন হয়েছে? এবছর লিচুর প্রোডাকশন কম, কিন্তু আমরা দাম এবার খুব ভালো পেয়েছি, সেটাতে আমাদের পুষিয়ে গেছে আর কি। পুষিয়ে গেছে, মানে অল্প প্রোডাকশন হলেও, ফলন হলেও। লেবার আমাদের খরচ কম হয়েছে, কিন্তু দামের দিক দিয়ে আমাদের পুষিয়ে গেছে। আচ্ছা। এবছর আমরা লাস্ট যখন ষষ্ঠীর বাজার ছিল, যখন জামাই ষষ্ঠীর বাজারে মেনলি আমলিচুর একটা ভালো চাহিদা থাকে, সবাই আর কি কেনে আর কি, সেই সময় আমরা 500 লিচু 1700, 1800, 2000 টাকা পর্যন্ত বিক্রি করেছি। বাহ। 500 লিচু কলকাতার বাজারে আমরা বিক্রি করেছি। বেশ ভালো দাম পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ। এবং অন্যান্য বার কি হয়, 550-তে 500, মানে আমরা 500 লিচু দিতে গিয়ে 550 লিচু নেয়। এবার সেটাও হয়নি, 500-তেই 500 আমরা দিয়েছি আর কি। আচ্ছা, 500-তে 500, হ্যাঁ, মানে একটু বেশি দেওয়া যায়নি, সম্ভব বেশি হয়নি। দেওয়া যায়নি, ডিমান্ডের সঙ্গে বিক্রি হয়েছে। কি সার ব্যবহার করেন আম গাছের জন্য? আম গাছে মেনলি আমরা জৈবিক সারগুলো বেশি ব্যবহার করি, অর্গানিক সারগুলো। আর অধিক ফলন পেতে গিয়ে মাঝে মাঝে আমাদের ডিএপি, পটাশ বা এনপিকে 10-26 বা 14-35-14 এগুলোও কিছু অ্যাপ্লাই করতে হয়, এগুলো করি। আর মাঝে মাঝে করেন? হ্যাঁ, আর ফিপ্রোনিল দানা, ক্লোরোপাইরিফস দানা, এগুলো যেন পোকা গাছের গোড়ায় যেন কোনো রুই বা কোনো পোকা জাতীয় কিছু না লাগে, তার জন্য ক্লোরোপাইরিফস দানা বা ফিপ্রোনিল দানা আমরা অ্যাপ্লাই করি গাছের আচ্ছা, গোড়ায়। মানে এতগুলো গাছকে মেনটেন করাও তো চারটিখানে কথা না, এটাই তো অনেকটাই আমাদের, সময়। এটাই তো আমাদের মেন জীবিকা, ওই জন্য এটা সেই যে এর পেছনেই পড়ে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য তো লেবারও খরচও অনেক হ্যাঁ নাকি? লেবার খরচও হয়। আচ্ছা। লেবার খরচটা এখন ম্যাক্সিমামে হয়। আর এমনি আম গাছের ধরুন অনেক সময় দেখা যায় যে এই ডালগুলো মরে যাচ্ছে, বা আম গাছের ডাল ফেটে একটু আঠার মতন বেরোচ্ছে, রস বেরোচ্ছে, এরকম কিছু হয়? হ্যাঁ, আম গাছের গোড়া থেকে মেনলি একটা নতুন একটা অসুখ এসছে, ব্লাস্ট রোগ, যেটা আম গাছের গোড়া থেকে মানে কাণ্ড ফেটে গিয়ে আঠা বেরিয়ে যাওয়া, সেই জায়গায় গিয়ে আমাদের স্প্রে করতে হয় ক্লোরোপাইরিফস বা আরও বিভিন্ন রকম ওষুধ বেরিয়েছে বাজারে, তার সঙ্গে হয়তো ব্লু কপার অক্সিক্লোরাইড জাতীয় কিছু মিশিয়ে সেই জায়গায় আমাদের মাঝে মাঝে স্প্রে করতে হয়, ওগুলো নজর রাখতে হয়। ওগুলো মোটামুটি স্প্রে করলে সেরে যায়। হ্যাঁ, সে বাকি আম লিচু খুব প্রফিটেবল, যদি ভালোভাবে কেয়ার করা যায়, খুব প্রফিটেবল চাষ। তো এরকম একটা হিসাব আছে যে বছরে আপনার এত টাকা খরচ হলো আর এত টাকা লাভ হলো আম বাগান থেকে? সেভাবে আমরা মেনলি হিসাব করি না, তবে মোটামুটি ভালোই আমরা ইনকাম পেয়ে যাই। ইনকাম পেয়ে যায়। হ্যাঁ, সারা বছর তো মানে খরচ তো করতেই হয়, হ্যাঁ, লেগেই থাকে। সারা বছর খরচ করতেই হয়, কিন্তু ইনকাম ভালোই পেয়ে যাই। ইনকামটা ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। আর এমনি কোনো সময় এসছে যে ধরুন এবছর কোনো ফলই আসলো না, মুকুলই আসলো না, না, সেরকম সেরকম কিছু হয়নি? হ্যাঁ। মানে প্রত্যেক বছরই কম বেশি হয়তো, কম বেশি সেই জায়গায় কোনো জায়গায় হয়তো 100% হলো, কোনোবার হয়তো 75% হলো, কিন্তু একবারই যে ফলস চলে যায় সেটা আমাদের কোনোবার হয় না আর কি। কম বেশি হয়, হয়তো কোনোবার 100% হলো, কোনোবার 80% হলো বা 75% হলো, এরকম হতে পারে। সেই জায়গায় যেবার 75% বা 80% হয়, সেই জায়গায় দামের দিক দিয়ে আমরা অনেক বেশি পেয়ে যাই। যেমন এবার লিচু কম ছিল, দামের দিক দিয়ে আমরা অনেক বেশি পেয়ে গেছি। বেশি প্রোডাকশন হলে দামটা একটু কমে যাবে। আর এমনি এই বাগান করতে গিয়ে কোনো অসুবিধা হয়? কোনো লোন টোন নেওয়া বা কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়া গেছে? সরকারি সুবিধা মানে সেভাবে এখন পর্যন্ত পাইনি। আর অসুবিধা তো হয়ই, খরচাটা তো অনেক হয়, তখন অসুবিধা হয়ই আর কি। বাগানের ভেতরে, আম বাগানের ভেতরে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ফসলও করা যাচ্ছে সাথী ফসল হিসাবে, সেগুলো কি করা হয়? সেগুলো আমরা মাঝে মাঝে মিষ্টি কুমড়ো লাগাই, বা কিছু গবাদি পশুর খাবার হয়তো চাষ করি, আর হয়তো কলাই চাষ করে দিলাম, এই সমস্তগুলো কিছু এগুলো হয়। হ্যাঁ, মোটামুটি মানে শর্ট টাইম ডিউরেশনে হয়, এগুলো শর্ট টাইমে হয়ে যায়। তাহলে আম বাগান করে একটা বেশ প্রফিটেবল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রফিটেবল। আমার মনে হয় যদি কারোর এরকম জায়গা পড়ে থাকে, কোনো বেকার যুবতী যারা রয়েছে, যাদের এরকম জায়গা পড়ে আছে, তারা করতে পারে, অবশ্যই করতে পারে। এতে আপনার প্রফিটও হয়, আর মানসিক দিক দিয়েও তার ভালো লাগবে। তার যখন গাছে প্রচুর গাছে আম যখন ধরে থাকবে, হ্যাঁ, তার মেন্টালি একটা আলাদা ভালো ফিলিংস হবে, তার ভালো লাগবে আর কি। ভালো লাগবে। এগুলোর সঙ্গে জুড়ে থাকলে ইনকাম তো হবেই, তার সঙ্গে নিজের মানসিক দিক দিয়েও নিজেকে খুব ভালো লাগবে। আমার তো খুব ভালোই লাগে। এছাড়া আর কি করেন? আর জমি জায়গা আমি বাকি যে জমিগুলো আছে আমাদের এখন চাষের জমি, যেগুলো আমাদের মুর্শিদাবাদে নতুনভাবে এখন ভুট্টা চাষটা ভালো আমাদের হচ্ছে, এবং ভালো প্রফিটেবল চাষ, যেটা আপনার এবং ভালো ডিমান্ডের সঙ্গে। আগে আমরা পাট বা
অন্যান্য চাষ করে যেভাবে পয়সা পেতাম না বা বাজারজাত করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যা হতো, গম বা মাস্টার্ড এগুলো করে, সেই জায়গায় আমাদের নতুন চাষ এসছে ভুট্টা চাষ, যেটা আপনার করে এখন 45 থেকে 50 কুইন্টাল মতো ফলন দেয় এবং বাজারে যথেষ্ট ডিমান্ডের সঙ্গেই বিক্রি হয়। এবছর মোটামুটি 2000-2100 টাকা কুইন্টাল বিক্রি হয়েছে এবং তারা বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে এরকম। তো সেই জায়গায় ভুট্টাও আমরা চাষ করি বিঘা 8-10, সেটাও একটা ভালো। কি জাতের করেন ভুট্টাটা? ভুট্টা আপনার পায়োনিয়ারের 33-55 বলে একটা সেগমেন্ট আছে, 35-32 একটা সেগমেন্ট আছে, এই জাতীয় ভ্যারাইটি বেশি আমরা। কোন কোন সময় করেন ওটা আপনার মেনলি চাষ করি সেপ্টেম্বর লাস্ট থেকে শুরু হয় আর কি, মেনলি অক্টোবরের 15 তারিখ, 140 দিন মতো সময় লাগে। 140 দিন? হ্যাঁ, তো একটু সময়টা মনে হয় একটু বেশি, এটা বেশি লাগলো। মোটামুটি আপনার ফলনটা ভালো নাকি? ফলনটা ভালো দেয়, বিঘাতে মোটামুটি 16-17-18 কুইন্টাল ফলন দেয়। বাহ। হ্যাঁ, যেটাতে হয়তো আমাদের বিঘাতে 10-12 হাজার টাকা খরচা হয়, কিন্তু বিক্রি বাজারজাত করতে গিয়ে সেটা হয়তো 35-36 হাজার টাকা দাম আমরা পেয়ে যাই। আর এমনি সবজি চাষ বা অন্যান্য কোনো চাষ করা ভেজিটেবল যায়? চাষ করি, শসা বা এই সমস্ত ভেজিটেবল চাষও হয়। একসঙ্গে এত কাজ করা যায়? এখন তো অনেক সুবিধা বেরিয়ে গেছে, এখন ট্রাক্টর মানে অনেক যন্ত্রপাতি বেরিয়ে গেছে, অনেক যন্ত্রপাতি, এখন তো সব রকম সুবিধা বেরিয়ে গেছে। স্প্রে করতে গিয়ে আমাদের যেগুলো হ্যান্ড মেশিন ইউজ করতে হতো, এখন অনেক পাম্প মেশিন বেরিয়ে গেছে। আমরা যেমন আম লিচুগুলো স্প্রে করি, এখন ডিজেল পেট্রোলে অনেক মেশিন বেরিয়ে গেছে, সেগুলো দিয়ে স্প্রে হয়। বা রেগুলার যে আমরা পেস্টিসাইডস ইউজ করি ভেজিটেবলের ক্ষেত্রে, তার জন্য অনেক ব্যাটারি চালিত মেশিন বেরিয়ে গেছে, সেটা দিয়ে স্প্রে হয়। আর জলের তো সমস্যা হয় না, তার কারণ জমিতেই সব জলের ব্যবস্থা করাই আছে। আগের মতো সমস্যা হয় না, চাষ এখন অনেক সুবিধা হয়ে গেছে, অনেক সুবিধা। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আম বাগানের যে চাষ, সেই চাষ সম্পর্কে আমরা শুনলাম। বিশেষ করে বাণিজ্যিকভাবে আম চাষের কথা আমরা শুনলাম লালগোলা ব্লকের শাহাবাদপুর গ্রাম থেকে সুব্রত দাস। সুব্রতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব, মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর 1 নম্বর ব্লকের শাহাপুর গ্রামে। আর এখানে এসেই আমরা পেয়েছি একজন কৃষক বন্ধুকে। তার চাষবাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আসুন একটু পরিচয় করি। আপনার নাম? সাগর দাস। সাগর দাস। বয়স কত? 35 বছর। 35। পড়াশোনা কত দূর করেছো? ওই 6 পর্যন্ত পড়েছি, দিয়ে চাষবাস করি। চাষবাস করেন? বাপ ঠাকুরদাদারাও তো চাষবাসের সঙ্গে যুক্ত নাকি? তো জমি কতটা আছে? জমি আমার ওই 2 বিঘি মতো আছে। আর এমনি জমি লিজ ফি নিয়েছি, 5-6 বিঘি মতো আছে। ও, তার মানে ভাগেও কিছুটা করেন? 4 বিঘে ভাগে নিয়ে গ্রামের মিয়া জমিদার যারা, ওদের মানে জমি নিয়ে, আর নিজস্ব হচ্ছে 2 বিঘে, 5-6 বিঘে চাষ করে। সব জমিতে কি সেচ ব্যবস্থা আছে? সব জমিতে সেচ ব্যবস্থা বলতে আপনার এই সাবমার্শাল আছে। মানে প্রয়োজন হলে আমরা জল সেচটা দিতে পারবো। তার মানে আমরা কি বছরে 3টে ফসল পাবো? বছরে 3টে ফসল হবে। হয়? আচ্ছা। যদি সেরকম লাগানো যায় তো 12 মাসই ফসল হবে। বুঝছেন? জমি কি উঁচু জমি নাকি? জমি উঁচু জমি, সব মাঠের মধ্যে উঁচু জমি, বান বন্যা হলে ডুববে না। আর এমনি কিছু কিছু জমি আছে সেগুলো, যেগুলো ওই খরাতে ধান হয়, সেইগুলো আপনার এই ডুবে যায়। এই বন্যা হলে পরে ডুবে যাবে। বুঝছেন? এরকম। আর এই যে জমিগুলো ভাগে নেওয়া আছে, এগুলো কি মানে ফসল দিতে হয় না টাকা দিতে হয়? ওইগুলো আপনার এই বছর চুক্তি টাকা দিতে। কত দিতে হয়? আমাদের ওই তো গ্রামের, আমাদের তোরা জমিদার মানুষ, রাজা মেয়া, বাদশা মেয়া বলে আপনার,
ওদেরকে বছর হিসাবে ওই আমাদের ভালো হলো না, ওনারা খুব ভালোবাসে, ওই 800 টাকা করে দিতে হয়। 800 টাকা বিঘে প্রতি? 800 টাকা বিঘে প্রতি 800 টাকা করে দিতে হয় বছরে? বছরে। আর 3টে ফসল হয় সেখানে? হ্যাঁ, 3টে ফসল হয়। আচ্ছা, তো কি এখন কি আছে জমিতে? এখন আপনার ধরেন এই ধান, খরাতে ধান লাগিয়েছিলাম, আর খানিকটা পাটের শাক, ঝিঙে, হ্যাঁ, আবার ঢ্যাঁড়স, এখন বেগুন লাগিয়েছি, হ্যাঁ, ঢ্যাঁড়স লাগিয়েছি, আবার লাল শাক, কলমি শাক, এসব অনেক কিছু লাগিয়েছি। তার মানে সবজি চাষটাই বেশি? হ্যাঁ, সবজি মানে চাষই অন্যান্য বেশি। চাষের থেকে, ধান পাটের থেকে সবজি চাষটা? সবজি চাষ করি, আর মাঝে মাঝে ওই ফাঁকে ফাঁকে গান বাজনা জানি। গান বাজনাও জানেন? বাহ, গান বাজনা এটা খুব ভালো লাগলো যে গান বাজনা জানেন। ঠিক আছে, গান শুনবো, একটু আপনার চাষবাসের কথাটা শুনে নিই, নেওয়ার পরে আমরা আপনার গান শুনবো, অবশ্যই শুনবো। এখন কি আছে জমিতে? এখন ওই বেগুন আছে। বেগুন লাগিয়েছেন না বেগুন উঠছে এখন? না, বেগুন লাগিয়েছি, এই 20 দিন 25 দিন হলো চারা বসিয়েছি। আর ওই লাল শাকটা উঠছে। উঠছে লাল শাক এখন? হ্যাঁ, আচ্ছা, যেটা বলছে লালতে শাক। লালতে শাক? হ্যাঁ, পাট বলতে লালতে শাক, ওই শাকটা উঠছে। এটা তো বীরভূমে খুব হয়। হ্যাঁ, আমিও লাগাই। হ্যাঁ, তো এটা তো এখন প্রায় শেষের দিকে নাকি? শেষের দিকে বলতে এখন ধরেন ওইটা ওই ভাদ্র মাস পর্যন্ত চলবে। ভাদ্র মাস অবধি চলবে এই শাকটা? তারপর আবার পালং শাক হবে, মূলো হবে, হ্যাঁ, এসব হবে। মানে শাক সবজি এই দিকটা বেশি? 5 রকম ফসল আমরা চাষি, ধরেন কোনো রকম করে 10 কাঠা 15 কাঠা জমি লাগিয়ে রাখি। না, এটা তো খুব বুদ্ধিমানের কাজ। কেননা চাষবাস সব রকম করে ধান, এই যে এখন ধান লাগাবো, এই যে জল নেই মেঘে, এর জন্য একটু অসুবিধা, সেটা একটু খরচটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ধরো সাবমার্শালে তো সব জমি। না, এটা খুব ভালো বুদ্ধি করেছে যে সবকিছু একটু একটু করে অল্প অল্প করে করেছে। একটাই লস হলে আরেকটাই লাভ দেবে, আরেকটাই লস হলে আরেকটাই লাভ দেবে। এটা খুব জমির কি মাটি পরীক্ষা করান? আমি আপনার চাষ এতদিন করেছি, কিন্তু মাটি পরীক্ষা করাইনি। হ্যাঁ, করেননি? কেসিসি আছে, মানে কিষাণ ক্রেডিট কার্ড করেছে? কিষাণ ক্রেডিট কার্ড মানে ধরেন, কিষাণ ক্রেডিট কার্ড বলতে আমার ধরেন যে জমিগুলো আছে আমার বাবার নামে আছে। ও, নিজের নামে রেকর্ড হয়নি? আমার নিজের নামে এখন রেকর্ড হয়নি। ও, মানে তার জন্য এই কিষাণ ক্রেডিট কার্ডটা হয়। হ্যাঁ, তারপর পিএম কিষাণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, মানে এটা তো বছরে 6,000 টাকা, বেশ ভালোই টাকা দেয়। ওইগুলো আমি জমা দিতে গিয়েছিলাম, দিয়ে মানে ধরেন ওই আমার 2 বিঘে যে জমিগুলো আছে, আমার বাবা মারা যান বাজপুরে, এই চাষ করতেই বাজপুরে মারা গেছে। তাই? হ্যাঁ, আচ্ছা। কিন্তু ওই আমাদের হাল ছিল, মোষের হাল, ওই হাল কাঁধে করে নিয়ে আসছিল, দিয়ে বাজপুরে আমার বাবা মারা গেছে। দিয়ে আপনার ওই আমার বাবার নামে সব কিছু হয়ে আছে। আমি এখন একটা ছেলে, আমার 4টে মেয়ে, আমার মা, বউ, আমার মানে সংসারটা একটু বড়, বুঝলেন? হ্যাঁ, বড়ই তো সংসার, 4টে বড় সংসার, সেই সংসার চালাতে হয় আমাকে। সবটাই তো মানে চাষবাসের উপরেই নির্ভর। চাষবাসের উপরে নির্ভর। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ভরতপুর 1 নম্বর ব্লকের শাহাপুর গ্রামের একজন কৃষক বন্ধু সাগর দাসের যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এবার আমরা সাগর দাসের একটা গান শুনবো, যে কৃষক, সে কৃষক মাটির গান গেয়ে এখন আমাদেরকে শোনাবে। আবাদ বাড়াও, ফসল ফলাও বাঁচার সাথে, ওরে আবাদ বাড়াও, ফসল ফলাও বাঁচার সাথে। এবার নিজের হাতে ধরো নাঙল, নিজের হাতে ধরো নাঙল, দুঃখ যাবে তাতে। আবার বাড়াও, ফসল ফলাও বাঁচার সাথে। আবার বাড়াও, ফসল ফলাও বাঁচার সাথে। বাড়ির কাছে পতির জমি, রসুন লাগাও ভাই,
বাড়ির কাছে পতির জমি রসুন লাগাও ভাই, লাউ কুমড়া ঝিঙা পটল লাগাও মাসকলাই। এবার নিজের হাতে ধর নাঙল, নিজের হাতে ধর নাঙল, দুঃখ যাবে তাতে। আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচারাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচারাতে। এবার নিজের হাতে ধর নাঙল, নিজের হাতে ধর নাঙল, দুঃখ যাবে তাতে। আবার বাড়াও ফসল ফলাও বাঁচারাতে, আবার বাড়াও ফসল ফলাও বাঁচারাতে। সাগর দাসের আমরা লোকগীতি শুনলাম, খুব ভালো গান করলো এবং এই গানের সঙ্গে তবলায় সহযোগিতা করলো নারায়ণচন্দ্র পাল, জুড়িতে ছিল মীর হোসেন। সাগর দাসকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।